শিক্ষার্থীরা অরবিট প্লাস একাডেমির আজকের পর্বে তোমাদের স্বাগতম। আজকের পর্বে আমরা করব অষ্টম শ্রেণীর পাটিগণিত 2.2 অর্থাৎ সরল মুনাফা, চক্রবৃদ্ধির মুনাফা ও চক্রবৃদ্ধির মূলধনের অঙ্ক। শুরুতেই আমরা জেনে নেব এই অধ্যায়ের অঙ্কগুলো করতে কোন কোন সূত্র প্রয়োজন হবে। এই অধ্যায় করতে আমাদের প্রথমেই প্রয়োজন হবে সরল মুনাফার সূত্র। সরল মুনাফা সমান, সরল মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয় I = PNR। চক্রবৃদ্ধির মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয় সি = P × 1 + r⁴n এবং চক্রবৃদ্ধির মুনাফা এ দ্বারা প্রকাশ করা হয় A = C - P। এখানে পিটা হলো মূলধন, এনটা সময় এবং আরটা মুনাফার হার। এই অধ্যায়ের উপর আমরা 3 থেকে 4টি ভিডিও তৈরি করব। প্রথম ভিডিওতে আমরা অনুশীলনীর যেসব সাধারণ প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর সমাধান করব এবং পরবর্তী 2টি ভিডিওতে সৃজনশীল প্রশ্ন করার চেষ্টা করব। সো আজকে আর কথা না বাড়িয়ে চলো যাই মূল পর্বে। এক নম্বর অঙ্কে আছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করো। তাহলে আমাদের বের করতে বলেছে চক্রবৃদ্ধির মূলধন। এখন চক্রবৃদ্ধির মূলধনের সূত্র কি আমরা আগে পড়ে এসেছি। চক্রবৃদ্ধির মূলধনের সূত্র C = P × 1 + r⁴n। তাহলে এই অঙ্ক করতে যে প্রথমে আমরা যেগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে কি দেওয়া আছে 10% মুনাফায়, তার মানে মুনাফার হার সমান 10%। তাহলে 10% থাকলে আমরা জানি পার্সেন্টকে উঠায় দিতে হলে 100 দ্বারা ভাগ। তার মানে 10কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি 0.1। 8,000 টাকা, তার মানে এটা আমাদের মূলধন P = 8,000 টাকা। আর কি দেওয়া আছে 3 বছর, তার মানে এটা সময় n = 3 বছর। চক্রবৃদ্ধির মূলধন বের করতে হবে। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধির মূলধন C = P × 1 + r⁴n। এখানে পিটা হলো মূলধন, আরটা মুনাফার হার, এনটা সময়। তাহলে পির মান যদি আমরা বসাই, পির মান দেওয়া আছে 8,000, 1 + আর এর মান আমরা বের করলাম 0.1 আর এন এর মান 3। তার মানে 8,000, তাহলে 0.1 এর সাথে যদি 1 যোগ করি 1.1 হবে। 1.1 পাওয়ার 3, 1.1 পাওয়ার 3 মানে 3টা 1 পাওয়ার 1.1 গুণ হবে। তাহলে 1.1 1.331। এখন এর সাথে যদি আমরা 8,000 গুণ করি মানে 10,648 টাকা। তাহলে চক্রবৃদ্ধির মূলধন 10,648 টাকা। 2 নম্বর অঙ্কটা কি বলছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকা। বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকা হলে 3 বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে আমাদের সরল মুনাফাও বের করতে হবে, চক্রবৃদ্ধির মুনাফাও বের করতে হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে বার্ষিক শতকরা 10 টাকা, তার মানে মুনাফার হার দেওয়া আছে মুনাফার হার আর সমান 10%। তাহলে পার্সেন্ট তুললে 10/100, তার মানে 0.1।
টাকা। আর কি দেওয়া আছে? 5,000 টাকা। তাহলে আসল বা মূলধন P সমান 5,000 টাকা। আর কি দেওয়া আছে? সময় 3 বছর। তাহলে কি বের করতে হবে? সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফা। তাহলে সরল মুনাফা আমরা জানি সরল মুনাফা I সমান সমান PNR। তাহলে এখন সকল মান বসে দেয়। P এর মান 5,000, N এর মান 3, R এর মান 0.1। তাহলে এগুলো যদি এখন আমরা গুণ করি 1,500 টাকা। তাহলে সরল মুনাফা বার হলো 1,500 টাকা। এখন আমরা বের করব চক্রবৃদ্ধির মুনাফা। তাহলে চক্রবৃদ্ধির মুনাফা সমান আমরা কি জানি? চক্রবৃদ্ধির মুনাফা সমান C মাইনাস P। আবার চক্রবৃদ্ধির মুনাফা A সমান সমান C মাইনাস P। তাহলে C মানে চক্রবৃদ্ধির মূলধন। চক্রবৃদ্ধির মূলধনের সূত্র P ইন্টু 1 প্লাস R পাওয়ার N, আর মাইনাস P এমনই থাকলো। তাহলে P এর মান 5,000, 1 প্লাস 0.1 পাওয়ার 3 মাইনাস P, যার যার মান বসাই দিলাম। তাহলে 5,000 1.1 পাওয়ার 3 মাইনাস এর মান 5,000, 6,655 মাইনাস 5,000। তাহলে 6,655 থেকে যদি 5,000 বাদ দিই 1,655। তাহলে আমাদের বের করতে বলেছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য। অতএব সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত? 1,655, আর এদিকে সরল মুনাফা 1,500। বলে বাদ দিলে 155 টাকা। 3 নম্বর অঙ্কটি দেখো, একই হার মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন 6,500 ও 2 বছরান্তে 6,760 টাকা হলে মূলধন কত ছিল? তাহলে কি বলছে? একই হার মুনাফায়, তার মানে দুই জায়গায় মুনাফার হার একই থাকবে। কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন হবে এত, 2 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন হবে এত। মূলধন কত বের করতে হবে। তাহলে যেহেতু মুনাফার হার আমাদের জানা নাই, তাহলে ধরি P টাকার মুনাফার হার সমান সমান R। তাহলে এখন কি বলছে? 1 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন 6,500 টাকা। তাহলে 1 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন C সমান সমান, চক্রবৃদ্ধির মূলধনের সূত্র কি? P ইন্টু 1 প্লাস R পাওয়ার 1। যেহেতু 1 বছরান্তে, তার মানে এখানে N এর মান 1 হয়ে যাবে। তাহলে তারপরে কি দেওয়া আছে? 2 বছরান্তে 6,700 টাকা। তাহলে 2 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন C সমান সমান P ইন্টু 1 প্লাস R পাওয়ার 2। প্রশ্ন মতে এখন 1 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন কত হবে? প্রশ্নে দেওয়া আছে 6,500 টাকা। তার মানে P ইন্টু 1 প্লাস R পাওয়ার 1 সমান 6,500, আবার P ইন্টু 1 প্লাস R পাওয়ার 2 সমান 2 বছরান্তে 6,760 টাকা। 6,760 টাকা। তাহলে এটা 1 নম্বর সমীকরণ মনে করলাম, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে আমাদের P এর মান এবং R এর মান বের করতে হবে। তাহলে আমরা কি করব? 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি।
ভাগ করলে কি হবে, এটা ভাগ এটা সমান এটা ভাগ এটা, তাহলে p ইন্টু 1 প্লাস আর স্কোয়ার বাই p ইন্টু 1 প্লাস আর 1 সমান 6760 বাই 6500, বা পি কাটা, এবং 1 প্লাস আর দুইটা আছে আর নিচে 1 প্লাস আর একটা আছে, তাহলে কাটলে একটা থাকবে 1 প্লাস আর, তাহলে আমরা বলতে পারি 1 প্লাস আর সমান এই দুইটা যদি ভাগ করি 1.04, 1.04, বা আর সমান 1.04 মাইনাস 1, এই 1 কে এই পাশে দিয়ে দিলাম, বা আর সমান 0.04, বা আর সমান, তাহলে আরটা কি আমাদের, আরটা হলো মুনাফার হার, মুনাফার হার সবসময় পার্সেন্টেজ হয়, তাহলে পার্সেন্টেজ করতে কি করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে 0.04 ইন্টু 100, অতএব আর সমান 4%, তাহলে মুনাফার হার কতবার হলো, 4%। এখন কি করব আমরা, আমাদের বের করতে বলেছে মূলধন, তার মানে পি এর মান, যদি আর এর মান বসাই তাহলে পি এর মান পেয়ে যাবো, 1 নংয়ে আর এর মান বসাই, তাহলে 1 নং সমীকরণটা কি, পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার 1 সমান 6500, বা এটুকু আমরা উপরে করি, বা পি ইন্টু 1 প্লাস আর এর মান কত, আর এর মান 0.04, পাওয়ার 1 সমান 6500, বা পি ইন্টু 1.04 সমান 6500, বা পি সমান 6500 বাই 1.04, অতএব পি সমান, তার মানে আমাদের মূলধন ছিল 6250 টাকা। 4 নম্বর অঙ্কটি বলছে বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের স্ববৃদ্ধির মূল ও চক্রবৃদ্ধির মুনাফা নির্ণয় করো। তাহলে এখানে আমাদের বের করতে বলছে কি, স্ববৃদ্ধির মূল, স্ববৃদ্ধির মূল বলতো চক্রবৃদ্ধির মূলধনকে বোঝায়, তার মানে স্ববৃদ্ধির মূল নির্ণয় করতে বলেছে, মানে আমাদের বের করতে হবে চক্রবৃদ্ধির মূলধন। তাহলে এখানে দেওয়া আছে কি কি, শতকরা বার্ষিক 8.50 টাকা, তার মানে মুনাফার হার ইকুয়াল টু 8.50%, তাহলে 8.50% তুলে দেওয়ার জন্য 100 দ্বারা ভাগ, তাহলে কত হবে 0.085। এরপরে কি দেওয়া আছে 10,000 টাকার, তার মানে এটা আমাদের মূলধন, পি সমান সমান 10,000, তারপরে 2 বছর, তার মানে এন সমান 2 বছর, স্ববৃদ্ধির মূল, স্ববৃদ্ধির মূল কি, স্ববৃদ্ধির মূলটা হলো চক্রবৃদ্ধির মূলধন, তার মানে সি সমান কত, আরেকটা কি বের করতে বলেছে চক্রবৃদ্ধির মুনাফা, চক্রবৃদ্ধির মুনাফা মানে এ সমান কত, তাহলে আমাদের প্রথমে সি বের করব, আমরা জানি স্ববৃদ্ধির মূল সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন, তাহলে এখানে যার যার মান বসা দেবো, পি এর মান দেওয়া আছে 10,000, 1 প্লাস আর এর মান 0.085, আর এন এর মান 2, তাহলে 10,000 গুণ এটা একের সাথে 0.085 যোগ করলে 1.085, 1.17225, তাহলে একে যদি 1000 দ্বারা 10,000 দ্বারা গুণ করি, তাহলে 10,000 গুণ 1.085 কে যদি আমরা স্কোয়ার করি,
1.1772225 আর এটার সাথে যদি আমরা 10,000 গুণ করি তাহলে 1.1772225 এর সাথে 10,000 গুণ করে 11,772.25। তাহলে এটা কি বের হলো? চক্রবৃদ্ধির মূলধন বা সবৃদ্ধির মূল। এরপরে আমাদের কি বের করতে বলেছে? চক্রবৃদ্ধির মুনাফা। আবার চক্রবৃদ্ধির মুনাফা a সমান সমান c মাইনাস p। তাহলে c এর মান আমরা এখানে বের করলাম 11,772.25 মাইনাস, আর p এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 10,000। তাহলে 11,772.25 থেকে যদি 10,000 বাদ দিই 1,772.25, তাহলে এই দুইটাই আমাদের অ্যান্সার। 5 নম্বর অঙ্কটা কি বলছে? কোন শহরের জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হয়? তাহলে যেহেতু এটি জনসংখ্যা প্রতি বছরে বাড়তে থাকবে, সুতরাং এটা একটি চক্রবৃদ্ধি হারে বাড়বে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে মোট জনসংখ্যা 64 লক্ষ, তার মানে এটা আমাদের মূলধন। p সমান সমান 64 লক্ষ। তারপরে কি দেওয়া আছে? শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25, তার মানে হার প্রতি হাজারে, তার মানে 25/1000। তাহলে 25কে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি, 25/1000 0.025। তাহলে এটা হলো প্রতি হাজারে, কিন্তু শতকরা হবে না। শতকরা করতে হলে কি করা লাগবে? গুণ 100। তাহলে এর সাথে যদি আমরা গুণ 100 করি 2.5, তাহলে এটা হলো 2.5%। তাহলে 2.5% এটি জনসংখ্যা বৃদ্ধির হার। তাহলে পার্সেন্ট তুলতে হলে, পার্সেন্টটাকে তুলতে হলে আমরা কি করব? 100 দ্বারা ভাগ, তাহলে ভাগ 100, 0.025। এরপরে কি দেওয়া আছে? সময় n সমান 2 বছর, জনসংখ্যা কত হবে? তার মানে চক্রবৃদ্ধির মূলধন যেটা কত? তাহলে আমরা জানি c equal to p into 1 plus r power n। তাহলে p এর মান 64 লক্ষ, 1 plus r 0.025, n এর মান 2 বছর। তাহলে 64 লক্ষ 1 এর সাথে 0.025 গুণ যোগ করলে 1.025 স্কয়ার। তাহলে 64 লক্ষ গুণ 1.025 কে যদি আমরা স্কয়ার করি 1.05 0625। তাহলে এর সাথে যদি 64 লক্ষ গুণ করি, গুণ 64 লক্ষ, তার মানে 6,72,04,000। 6,72,04,000। তার মানে ওই শহরের জনসংখ্যা 2 বছর পরে হবে 6,72,000, 6,72,04,000 জন।
শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রশ্ন বুঝতে পেরেছো। এই অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে, তবে সূত্রগুলো যদি মনে থাকে এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করা খুব একটা বেশি কঠিন মনে হবে না। পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের সৃজনশীল অঙ্ক নিয়ে সমাধান করার চেষ্টা করব। পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, সেই সাথে আমাদের ফেসবুক পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবসময় আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।